গুড ইভিনিং স্টুডেন্টস, আমি শরদিন্দু মহাদাস, তোমাদের ফিজিক্যাল সায়েন্সের মাস্টারমশাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স টিভি। তো আজকে আমরা পড়ব হচ্ছে তাপের প্রবাহ, পরিবহন, পরিচলন, বিকিরণ। দেখো, তাপ উষ্ণ স্থান থেকে শীতল স্থানের দিকে যায়। আমরা জানি তাপ এক প্রকার শক্তি, আর উষ্ণতা হচ্ছে তাপের ফল। ঠিক আছে, উষ্ণতা ডিসাইড করে দেয় যে তাপ কোন দিক থেকে কোন দিকে যাবে। যেদিকে উষ্ণতা বেশি সেই স্থান থেকে তাপ, যেদিকে কম উষ্ণতা সেই স্থানের দিকে তাপের প্রবাহটা হয়। মেইনলি তাপের প্রবাহটা হয় তিনভাবে: পরিবহন, পরিচলন, বিকিরণ। এই তিনভাবে হয়ে থাকে। এর মধ্যে পরিবহন পদ্ধতিটা হয়ে থাকে সাধারণত কঠিন পদার্থের মধ্যে, পরিচলন পদ্ধতিটা হয়ে থাকে সাধারণত গ্যাসীয় এবং তরল পদার্থের ক্ষেত্রে, আর বিকিরণের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, অর্থাৎ কঠিন, তরল, গ্যাসীয় কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। মাধ্যমকে উত্তপ্ত না করে এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। ওকে, তো আমাদের তাপের প্রবাহতে প্রথমে একটা এক্সপেরিমেন্ট দিয়েছে। সেই এক্সপেরিমেন্টটা হচ্ছে পরিবহন সংক্রান্ত। তো সবার আগে আমরা পড়বো হচ্ছে তাপের পরিবহন। তাপের পরিবহনে কি হচ্ছে, যে কোনো একটা কঠিন পদার্থকে নিলাম, এখানে এক্সাম্পল নিয়েছে একটা হচ্ছে বুনসের বার্নার, নিচে আছে বার্নারে আগুন ধরানো হয়েছে, উপরে তার জলের উপর একটা বিকার আছে, সেখানে কিছুটা গরম জল আছে। এবার গরম জলের মধ্যে যখন আমি একটা স্টিলের চামচ প্রবেশ করাচ্ছি, তখন আরেকটা সাইড, এক স্টিলের চামচের একটা সাইডকে জলের ভেতর প্রবেশ করানো আছে, আরেকটা সাইডে হাত দিয়ে টাচ করে রাখা আছে। ঠিক আছে, তাহলে তাপটা কি হবে, নিচ থেকে ধীরে ধীরে ক্রমাগত উপরের দিকে উঠতে থাকবে, এবং একসময় আমি হাতে কিন্তু একটু উষ্ণ উষ্ণ বোধ করব, অর্থাৎ কি হচ্ছে, সেই জায়গাটা কিন্তু উত্তপ্ত হয়ে উঠতেছে এমনটা ফিল করব, বোধ করব। অর্থাৎ কি, তাপ যেন জলের ভেতরে যে জায়গাটা আছে চামচের, সেখান থেকে তাপ যেন পরিবাহিত হয়ে তোমার হাত অবধি কিন্তু চলে এসেছে, ফলে সেই জায়গাটা, হাতের ওই যে জায়গাটা টাচ করে আছে সেই জায়গাটা গরম হয়ে উঠছে বলে আমরা ফিল করি। ওকে, কিন্তু যখন আমরা কাঠের স্কেল প্রবেশ করাচ্ছি তখন কিন্তু এই ফিলিংটা আমাদের আসছে না। তাহলে আমরা কি দেখলাম, যে কাঠের স্কেলের ক্ষেত্রে কিন্তু তাপটা কিন্তু পরিবাহিত হয়ে আমার হাত অবধি পৌঁছাতে পারছে না। সেই অনুসারে আমরা বলছি যে অ্যাকচুয়ালি তাপের পরিবহনের জন্য দুই ধরনের পদার্থ থাকে। একটা হচ্ছে তাপের সুপরিবাহী পদার্থ, যার মধ্যে দিয়ে তাপ খুব সহজেই পরিবাহিত হতে পারে, আর একটা হচ্ছে তাপের কুপরিবাহী পদার্থ, যেমন এখানে কাঠের স্কেলটা, যার মধ্যে দিয়ে কিন্তু তাপ পরিবাহিত হতে পারছে না। এবার দেখো কি বলছে, নেক্সট নিচে প্যারাটাতে দেখো, কোনো কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ প্রবাহিত হওয়ার এই পদ্ধতিটির নাম হলো হচ্ছে পরিবহন। এই পদ্ধতিতে পদার্থটির নিজের কোনো সরণ হয় না, বা পদার্থটির কোনো কণার কোনো সরণ হয় না, শুধু তাপ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রবাহিত হয়। যে সমস্ত মধ্যে দিয়ে তাপ সহজে প্রবাহিত হয় তারা তাপের সুপরিবাহী, যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে তাপ সহজে প্রবাহিত হয় তাকে তাপের কুপরিবাহী পদার্থ বলা হয়। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবা, যে এক্ষেত্রে কিন্তু ইলেকট্রনরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাপের পরিবহনে, কিন্তু অণুপরমাণুগুলো যেগুলো আছে সেগুলা কিন্তু অণুপরমাণুগুলোর কোনো সরণ কিন্তু হয় না। ঠিক আছে, তাপের পরিবহনে কিন্তু অণুপরমাণুগুলো নিজস্ব জায়গায় ফিক্স থাকে, অণুপরমাণুদের কোনো সরণ কিন্তু হয় না। ওকে, ইলেকট্রনরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাপের পরিবহনের ক্ষেত্রে, কিন্তু অণুপরমাণুগুলোর কিন্তু কোনো সরণ হয় না। এরপর একটা ছক দেওয়া আছে, যেটা তুমি রায়ান মার্টিনের 84 নম্বর পেজে কিন্তু পেয়ে যাবা, যেখানে বলা হয়েছে কি কি রান্নার পাত্র, এবং শেষে রান্নার পাত্রে আমরা তাপের কুপরিবাহী পদার্থগুলো তো দিয়ে মুড়ে রাখি ওই জায়গাটাতে, রান্নার পাত্রেতে, যাতে আমরা ওখানে ছ্যাঁকা না পাই। তাহলে কোন ক্ষেত্রে কি, যেমন কেটলির ক্ষেত্রে আমরা যে তাপের সুপরিবাহী ধাতু যেটা ইউজ করা সেটা অ্যালুমিনিয়াম, আর হাতলে কি হচ্ছে, বেত জড়ানো থাকে, কাঠের বেত জড়ানো থাকে, যাতে কিনা হাতলটা আমরা ধরার সময় আমরা কোনো তাপ অনুভব না করি। ঠিক আছে, গরম হয়ে যাতে না যায়, আমরা যাতে ধরে থাকতে পারি। এবার দেখো কি বলছে, তাপের সুপরিবাহী পদার্থ এবং কুপরিবাহী পদার্থ নিয়ে কয়েকটা পরীক্ষা। তো পরীক্ষাটা কি বলেছে দেখো, প্রথমে একটা পেন্সিল নিয়েছে, পেন্সিলের একটা প্রান্ত কাগজ দিয়ে মুড়িয়েছে, এবং সেটাকে কিন্তু বুনসেন বার্নারের ওখানে কিন্তু ধরিয়েছে। এবার দেখো, পেন্সিল হচ্ছে তাপের কুপরিবাহী পদার্থ, অর্থাৎ তার মধ্যে দিয়ে কিন্তু তাপ পরিবাহিত হতে পারবে না। তাহলে যে প্রান্তটাতে উত্তপ্ত করা হচ্ছে তাপ কিন্তু সেই জায়গাটায় সঞ্চিত হতে থাকছে, সঞ্চিত হতে যাচ্ছে, তাপটা কিন্তু এক জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারছে না। যে প্রান্ত থেকে কাগজ লাগানো আছে সেই জায়গাটা উত্তপ্ত করা আছে, এবং ওখানে কিন্তু তাপ সঞ্চিত হতে হতে একটা সময় কি হবে, যে কাগজটা পুড়ে যাচ্ছে। কিন্তু দেখো, যখন সাঁড়াশি ইউজ করেছে, সাঁড়াশির একটা প্রান্তে যখন কাগজ লাগানো হচ্ছে, তখন কিন্তু ওই কাগজটা কিন্তু তাড়াতাড়ি পুড়ছে না। কেন, যেই তাপটা ও গ্রহণ করছে বুনসেন বার্নার থেকে, সেই তাপটা কিন্তু পাস করে দিচ্ছে,
অর্থাৎ তাপটা কিন্তু ওই একটা পয়েন্টে যেখানে কাগজটা মোড়ানো আছে সেই পয়েন্টটাকে খালি উত্তপ্ত করছে না, যখন সেই পয়েন্টটা তাপ গ্রহণ করতেছে যেখানে কাগজ ঘোরানো, সেই তাপটা কিন্তু আবার পরিবাহিত হয়ে দূরে সরে যাচ্ছে, আবার তাপ গ্রহণ করছে পরিবাহিত হয়ে দূরে সরে যাচ্ছে, আবার তাপ গ্রহণ করছে পরিবাহিত হয়ে দূরে সরে যাচ্ছে পরিবহন পদ্ধতির মাধ্যমে। ফলে কাগজটা কিন্তু সেই পরিমাণ তাপ পাচ্ছে না যেই তাপ পেলে কাগজটা পুড়ে যায়। কিন্তু কাঠের রুলের ক্ষেত্রে কি হচ্ছিল, তাপটা পরিবাহিত হতে পারছিল না, যেই জায়গাটা উত্তপ্ত করছো সেই জায়গাটাতে কিন্তু তাপ সঞ্চিত হতে 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 এতটা বেশি উত্তপ্ত হয়ে উঠছিল যে কাগজটা খুব তাড়াতাড়ি পুড়ে যাচ্ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি সাঁড়াশির ক্ষেত্রে যেহেতু সাঁড়াশিটা তাপের সুপরিবাহী পদার্থ, তাপটা এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করে নিয়ে চলে যাচ্ছে, তাই কাগজ কিন্তু তাড়াতাড়ি পুড়ছে না। তো এখানে সেটাই নেওয়া আছে, এই পরীক্ষাটা ভালো করে পড়বা। এবার কি বলেছে, তাহলে কাঠের ওপর কাগজ কেন তাড়াতাড়ি পড়ে গেল বোঝার চেষ্টা করি, এগুলো আমরা বুঝে গেলাম। এবার দেখো খাতার পৃষ্ঠার মাপে একটা পাতলা কাগজের টুকরো, এবার দেখো একটা পাতলা কাগজের টুকরো নিলা, সেটাকে একটা ফোল্ড করলা, তারপর আরেকটা ফোল্ড করে 4টা ভাঁজ হবে, তার মধ্যে 3টা ভাঁজ এক সাইডে রেখে একটা ভাঁজকে আলাদা করলে একটা ফানেলের মতো শেপ হবে, ঠিক আছে। সেটা আমি করেও দেখাতে পারি, যখন আমরা অফলাইন পড়বো তখন আমি করে দেখাবো, কোনো অসুবিধা নেই। এই ফানেল মতো শেপের মধ্যে কিন্তু আমরা কিছুটা পরিমাণ জল নিলাম, কাগজটা কিন্তু খুব পাতলা হতে হবে, এখানে একটা পাতলা কাগজের উদাহরণ কিন্তু নিয়েছে। এই পাতলা কাগজে যখন আমরা জল প্রবেশ করে নিচে একটা বুনসেন বার্নার বলো বা মোমবাতি বলো যদি আমরা উত্তপ্ত করি, তাহলে দেখবো যে এই পাতলা কাগজটা কিন্তু পুড়বে না। পাতলা কাগজটা পুড়বে না, কি করছে দেখো, এতই পাতলা কাগজটা যে তাপটা যেটা শোষণ করছে সেটা সরাসরি কিন্তু জলে গিয়ে পৌঁছাচ্ছে, কাগজটা আর উত্তপ্ত হতে পারছে না, তাপটা গ্রহণ করছে সরাসরি জলে গিয়ে পৌঁছাচ্ছে, ফলে জলটা তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে যাচ্ছে এবং জলটা টকবক টকবক করে কিন্তু ফোটা শুরু করে দিচ্ছে, কিন্তু কাগজটা উত্তপ্ত হচ্ছে না, কারণ কাগজটা কিন্তু পাতলা। এবার দেখো কি বলছে, যদি মোটা কাগজ ব্যবহার করা হয়, দেখো 41 নম্বর পেজের লাস্টের লাইন, মোটা কাগজে এই ধরনের ঠোঙা বানিয়ে তার মধ্যে জল রেখে আগের পরীক্ষাটি করলে কাগজটা পুড়ে যাবে, মোটা কাগজের মধ্যে দিয়ে তাপ তাড়াতাড়ি জলে যেতে পারবে না, ফলে আগুনের শিখার সংস্পর্শে থাকা কাগজের অংশের উষ্ণতা খুব তাড়াতাড়ি বেড়ে গিয়ে এমন হবে যে কাগজটি পুড়ে যাবে, কাগজটা এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, ঠিক আছে। কারণ কি, পাতলা কাগজের মধ্যে দিয়ে সহজেই তাপ পরিবাহিত হয়ে জলের মধ্যে পৌঁছে যেতে পারছিল, কিন্তু কাগজ মোটা এবং কাগজ কি হচ্ছে তাপের কুপরিবাহী পদার্থ, তো সহজে মোটা কাগজের মধ্যে দিয়ে তাপ যেতে পারতেছে না জলে, ফলে কাগজটা ধীরে ধীরে উত্তপ্ত হতে 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 নিজে আগুন ধরে যাচ্ছে। এই হচ্ছে ঘটনাটা, ঠিক আছে। যদি শর্ট কোশ্চেন বা 2 মার্কসের কোশ্চেন দেয় তাহলে কিন্তু সুন্দর করে গুছিয়ে লিখতে হবে, কেমন। এবার একটা এক্সপেরিমেন্ট করেছে, তোমরা দেখতে পাচ্ছ, নিজেরা পড়ে নিবা। বুনসেন বার্নারের মধ্যে, বুনসেন বার্নার কেন বলি, একটা টেস্ট টিউব নেওয়া হয়েছে, ঠিক আছে। টেস্ট টিউবের 3/4 4 ভাগের 3 ভাগ জল দ্বারা পূর্ণ করা হয়েছে এবং একটা বরফের টুকরোকে আমরা লোহার তৈরি একটা তারের মধ্যে দিয়ে পেঁচিয়ে আমি ভেতরে প্রবেশ করিয়ে দিয়েছি, ঠিক আছে। কারণ বরফ তো হালকা, বরফ তো জলে ভেসে থাকবে, তো আমাকে জোরপূর্বক ভেতরে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে। এবার দেখো বুনসেন বার্নার দিয়ে কি করা হচ্ছে, উত্তপ্ত করা হচ্ছে টেস্ট টিউবের মাথার সাইডটা, মানে উপরের দিকে যে জলটা আছে সেটাকে উত্তপ্ত করা হচ্ছে, ফলে জলটা টকবক টকবক করে ফুটে বাষ্পে পরিণত হচ্ছে ঠিকই, কিন্তু নিচে থাকা যে বরফটা সেই বরফটা কিন্তু গলে জলে পরিণত হচ্ছে না। এর পিছনে কারণ কি, এর পিছনে কারণ হচ্ছে জল হচ্ছে তাপের কুপরিবাহী পদার্থ। তার মানে কি, জল যদি তাপের কুপরিবাহী পদার্থ হয় তাহলে উপরে যে উত্তপ্ত করা হচ্ছে সেইখান থেকে তাপ কিন্তু বরফ অব্দি আসতে পারছে না, যেখানে উত্তপ্ত করা হচ্ছে তাপ দেওয়া আছে সেখান থেকে তাপটা কিন্তু বরফ অব্দি আসতে পারছে না, তাই বরফটা তাপ গ্রহণ করতে পারছে না, ফলে গলে জলে পরিণত হতে পারছে না। এর দ্বারা প্রমাণিত হলো হচ্ছে বা জল হচ্ছে তাপের কুপরিবাহী পদার্থ। এরপরে কি বলেছে, এরপরে বলেছে যে আমরা যদি একটা সুতোর তৈরি, শীতকালে সুতোর তৈরি একটা জামা পরলে গরম লাগে, কিন্তু যদি আমরা দুটো জামা পরি সুতোর তৈরি, দুটো যদি পাতলা জামা পরি তাহলে কিন্তু আরও বেশি গরম লাগবে, দুটো পাতলা জামা পরলে আরও বেশি গরম লাগবে। এবার তার পিছনে কারণ কি দেখো, বলেছে প্রথমে একটা পাতলা জামা আছে, তারপর একটা পাতলা জামা আছে, ঠিক আছে। তো ঘটনাটা হলো হচ্ছে যে একটা পাতলা জামা তো আমার গায়ের সাথে লেগে আছে, আরেকটা পাতলা জামা একটু দূরত্বে আছে, যেটা আরেকটা জামার ওপর আরেকটা জামা যেটা পরা আছে সেটা তো আরেকটা জামা থেকে, এই জামাটা আমি পরে আছি তার থেকে তো একটু দূরত্বে আছে, ব্যবধানে আছে। তাহলে এই দুটো জামা আছে যেটা, সেই দুটো জামার মাঝখানে কিন্তু একটা বায়ুস্তর আছে, দুটো জামার মাঝখানে একটা বায়ুস্তর আছে। এবার বায়ুস্তরটা কি করছে, আমরা জানি বায়ু হচ্ছে তাপের কুপরিবাহী পদার্থ, তাহলে যেই জামাটা আমার শরীরের সাথে লেগে আছে অর্থাৎ এটা, সে তো শরীর থেকে তাপ গ্রহণ করছে ঠিকই, কিন্তু সেই তাপটা কিন্তু আবার পরের জামাটা যেটা বায়ুর সাথে আছে, পরিবেশের সাথে আছে সংস্পর্শে, এটার পরে তো এই জামাটার পরে তো পরিবেশের বায়ু, শীতল বায়ু, তাহলে আমার গায়ের সাথে সংলগ্ন লেগে থাকা জামা আর এটা পরিবেশের সাথে সংলগ্ন জামা,
এখান থেকে তাপটা যদি কোনো কারণে এই জামাতে চলে যেতে পারতো, তাহলে এইখান থেকে চারিদিকে ছড়িয়ে যেত পরিবেশে, তাহলে আমাদের শরীর থেকে তাপটা বাইরে বেরিয়ে যেত। আমাদের শরীর থেকে যদি তাপটা বাইরে বেরিয়ে যেত, তাহলে কি হতো, আমাদের ঠান্ডা বোধ হতো, অর্থাৎ আমরা তাপ হারাচ্ছি। কিন্তু এখানে কি হচ্ছে, মাঝখানে যে বায়ুস্তর আছে সেটার মধ্যে দিয়ে কিন্তু তাপ আমার গায়ে যে জামাটা লেগে আছে সেখান থেকে পরের জামা অবধি কিন্তু যেতে পারছে না, কারণ মাঝখানে কিন্তু একটা বাতাসের স্তর আছে। সেই বাতাসের স্তরের মধ্যে দিয়ে যেহেতু তাপ যেতে পারছে না, তাই সেক্ষেত্রে আমরা আমাদের তাপটা, যেটা শরীরের তাপটা, সেটা শরীরেই থেকে যাচ্ছে, ফলে কিন্তু আমাদের গরম বোধ হচ্ছে। যদি বেরিয়ে যেতে পারতো তাহলে আমাদের ঠান্ডা ফিল হতো। এবার বরফ যখন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, তখন বরফের গায়ে কাঠের গুঁড়ো মাখানো হয় বা কখনো কখনো চট জড়িয়ে রাখা হয়। একই কেস, যদি আমরা বরফ রাখি এবং বরফের উপর যদি আমরা কাঠের গুঁড়ো দিয়ে ভালো করে যদি কাঠের গুঁড়ো দিয়ে ঢেকে দেই বা চটে দিয়ে যদি আস্তরণ দিয়ে দেই, তাহলে কাঠের গুঁড়োর মাঝখানে ফাঁকে ফাঁকে কিন্তু এয়ার আছে। কাঠের গুঁড়োর মাঝখানে মাঝখানে বায়ু আছে, কি বলেছে, তাতে বায়ু ঢুকে যায়, এই কথাটা বলেছে। এবং চটেরও অনেকগুলো ছোট ছোট ছিদ্র আছে, সেখানেও বায়ু আছে। তাহলে এবার যদি আমরা কাঠের গুঁড়ো দিয়ে চট দিয়ে ঢেকে রাখি, আর তার মধ্যে যদি বায়ু থাকে, তাহলে সেই বায়ু ভেদ করে তাপটা বাইরে থেকে তাপ ভেতরে আসতে পারতেছে না। ভেতরে তো বরফ আছে, তাহলে বাইরে তো উষ্ণতা বেশি, তাহলে বাইরে থেকে তাপ ওই বায়ুস্তর ভেদ করে বরফ অবধি ঢুকতে পারছে না। বাইরে থেকে তাপ বায়ুস্তর ভেদ করে ভেতরে ঢুকতে পারতেছে না, কারণ এখানে আমরা জানি বায়ু হচ্ছে তাপের কুপরিবাহী পদার্থ। ঠিক আছে, তাপের কুপরিবাহী কাঠের গুঁড়ো বা চট তাপের কুপরিবাহী, বাইরে থেকে তাপ কাঠের গুঁড়োর ভেতর দিয়ে বরফের মধ্যে যেতে পারবে না, ফলে বরফ গলতে পারে না। যেহেতু বরফ তাপ গ্রহণ করতে পারছে না, তাই বরফ কিন্তু গলছে না। এবার হাতির গায়ে ধুলো মাখানো হয় কেন? একই কেস, যদি গায়ে ধুলো মাখায়, ধুলোর মধ্যে বায়ুস্তর থাকে এবং সেই বায়ুস্তরের মাধ্যমে হাতির শরীর থেকে তাপ কিন্তু বাইরে বেরোতে পারছে না, ফলে শীতকালে কি হাতির আরাম লাগছে, অর্থাৎ শরীরের তাপ কিন্তু শরীরের মধ্যেই থেকে যাচ্ছে। শীতকালে আমরা উলের তৈরি পোশাক করি কেন? ওই পোশাকের মধ্যে বায়ুস্তর থেকে, একই ব্যাপার। কম্বল চাপড়া দিই কেন? ওখানেও বায়ুর ব্যাপার, একই ব্যাপার। শীতকালে পাখিরা কেন পালক ফুলিয়ে বসে থাকে? ওটা আগে পালক ফুলিয়ে বসে থাকা মানে কি? ওখানে বায়ুর স্তর ঢুকে আছে, তো বায়ুর মধ্যে দিয়ে তো তাপ বেরোতে পারবে না, তাই পাখিরারও গরম লাগবে, একই কেস। এগুলো আমরা রায়ান মার্টিন থেকে কিন্তু সুন্দর করে ল্যাঙ্গুয়েজ দিয়ে পড়ে নেবো। গল্প একই, বায়ুস্তর, ঠিক আছে, যেটা তাপের কুপরিবাহী পদার্থ। খেয়াল করলে বোঝা যায় যে ওসবের ক্ষেত্রে বায়ু তাপের কুপরিবাহী বলে তাপের সঞ্চালন হয় না। বাড়ি বানানোর উপাদানগুলি তাপের কুপরিবাহী হওয়া দরকার। আমাদের যে বাড়ি বানানোর যে উপাদান আছে সেগুলো কিন্তু তাপের কুপরিবাহী হতে হবে। কেন? যদি তাপের সুপরিবাহী হতো তাহলে কি অসুবিধা হতো? তাপের সুপরিবাহী হলে তো বাইরে যদি প্রখর রোদ উঠতো, সেই যে তাপটা, সেটা তাপটাই, ধরো টিনের দেওয়ালের মধ্যে দিয়ে কি হবে, তাপটা তো ঘরের ভেতর প্রবেশ করতে পারবে না, কারণ টিন তো তড়িৎ কেন বলি, টিন তো তাপের সুপরিবাহী পদার্থ। তাহলে টিনের দেওয়াল হলে টিনের মধ্যে দিয়ে তো তাপ ঘরে প্রবেশ করতে হবে, তাহলে বাইরে পরিবেশে যা তাপমাত্রা থাকবে, যা উষ্ণতা থাকবে, ঘরেও সেই উষ্ণতা থাকবে, তাহলে ঘর তো ঠান্ডা থাকবে না, ঘর তো প্রচণ্ড উত্তপ্ত হয়ে যাবে। তাই জন্য আমরা কি হচ্ছে, তাপের সুপরিবাহী পদার্থ দিয়ে কিন্তু কখনোই বাড়ি বানাই না, কুপরিবাহী পদার্থ দিয়ে বাড়ি বানাই, যাতে কিনা বাইরের তাপ ভেতরে প্রবেশ করতে না পারে, ফলে ভেতরের যে তাপমাত্রাটা সেটা অলওয়েজ কমই থাকে। খড় এবং মাটি তাপের কুপরিবাহী পদার্থ, সেই কারণে খড়ের চালওয়ালা মাটির বাড়ি গ্রীষ্মকালে যেমন ঠান্ডা, শীতকালে তেমনই গরম থাকে। ঘরের চাল, মাটির বাড়ি, খড়ের চাল, এগুলো তাপের কুপরিবাহী পদার্থ, ঠিক আছে। তাহলে বাইরে থেকে তাপ ভেতরে প্রবেশ করতে পারে না, ফলে ঘরটা ঠান্ডা থাকে। আর শীতকালে কি হচ্ছে, শীতকালে ধরো ঘরের মধ্যে হালকা গরম আছে, লণ্ঠন জ্বালানো রয়েছে বা কিছু, তাহলে ভেতরটা একটু উত্তপ্ত হলো, তাহলে ভেতরের তাপও কিন্তু শীতকালে কিন্তু বাইরে যেতে পারছে না, ঠিক আছে। কারণ ভেতরের তাপ যদি কোনো কারণে বাইরে চলে যেত, তাহলে কি হচ্ছে, ভেতরের তাপ হারাচ্ছে, ঘরের কিন্তু তাপ হারাচ্ছে। ঘর যদি তাপ হারায় তাহলে ঘর ঠান্ডা হতে থাকবে। তো ওই জন্য কিন্তু সব কিন্তু কুপরিবাহী পদার্থ দিয়ে কিন্তু তৈরি করা হয়। আচ্ছা, এখানে বলছে বরফ তাপের কুপরিবাহী, সে কারণে ইগলু বরফ দিয়ে তৈরি করা হয়। ইগলুর ভেতরটা বেশ গরম, তাই জন্য ইগলু কোথায় আছে দেখো, শর্ট কোশ্চেন দিতে পারে, ডান দিকে ছক করে আছে। ইগলু গ্রিনল্যান্ডের থুলে অঞ্চলে এস্কিমোদের বাসস্থান হিসেবে পরিচিত। ইগলু বরফ দিয়ে তৈরি করা হয়। এগুলো বরফ দিয়ে তৈরি করা হয়, কোথায় পাওয়া যায়? গ্রিনল্যান্ডের থুলে অঞ্চলে কিন্তু ইগলুর বাড়িঘর দেখতে দেখা যায়। অ্যাকচুয়ালি ইগলুটা কি? ইগলুটা হলো বরফের তৈরি বাড়ি, সোজা কথা। এগুলো তোমরা সবাই কিন্তু দেখে রাখছো, এখানে একটা ছবিও দেওয়া আছে 42 নম্বর পেজে, দেখো সব থেকে ডান দিকে একটা ইগলুর তৈরি, ইগলু কিন্তু ছবি দেওয়া আছে। ইগলু মানে বরফের তৈরি বাড়ি, সোজা কথা। আচ্ছা, এবার বলছে যে পুকুরের জলে ডুব দিয়ে যাদের স্নান করার অভিজ্ঞতা আছে তারা জানে গ্রীষ্মকালে পুকুরের জলের ওপরটা যতটা গরম হয়, পুকুরের জলের নিচের দিকটা ততটা গরম হয় না।
দেখো জল হচ্ছে আমরা আগে জানি যে তাপের কুপরিবাহী পদার্থ। তাহলে দেখো গ্রীষ্মকালে কি হচ্ছে, জলের যে উপরিতল আছে সেখানে ডাইরেক্ট সানরেজরা এসে পড়ছে, সূর্যালোক এসে পড়ছে, তাহলে উপরিতলটা তো উত্তপ্ত হচ্ছে, ভালো কথা, কিন্তু তাপ কিন্তু পরিবাহিত হয়ে কিন্তু নিচ অব্দি যেতে পারছে না। উপরের তলটা গরম হয়ে থাকছে, উপরের তলটাই গরম হয়ে থাকছে, কিন্তু যেহেতু জল তাপের কুপরিবাহী পদার্থ তাই তাপটা কিন্তু নিচ অব্দি যেতে পারছে না। সেক্ষেত্রে কি হচ্ছে, জলাশয় মানে জলের উপরিতল থেকে যত তুমি গভীরে যাবে তত কিন্তু ঠান্ডা বোধ হবে, ঠান্ডা অনুভব হবে। কারণ কি, জলটা কিন্তু তাপটা কিন্তু জলের নিচ অবধি প্রবেশ করতে পারছে না, কারণ জল হচ্ছে তাপের কুপরিবাহী পদার্থ। ঠিক। এবার কি বলছে দেখো, আর শীতকালে কি হবে, গ্রীষ্মকালে তো উপরের স্তরটা গরম, নিচের স্তরটা ঠান্ডা, তাই মাছেরা কি হবে, নিচে থাকবে। আর হচ্ছে শীতকালে কি হবে, শীতকালে উপরের স্তরটা ঠান্ডা থাকবে আর নিচের স্তরটা গরম থাকবে। তাই শীতকালে কি হবে, শীতকালে কিন্তু উপরের তলটা তো ঠান্ডা কিন্তু নিচের তলটা আরও বেশি ঠান্ডা থাকবে, ঠিক আছে। তাই জন্য শীতকালে কিন্তু উপরের দিকে থাকবে মাছেরা আর গ্রীষ্মকালে কিন্তু নিচের দিকে থাকবে মাছেরা, ঠিক আছে। তো যেখানে মোটামুটি ঠান্ডা থাকবে সেখানেই থাকার কথা, খুব বেশি ঠান্ডাও ভালো না, খুব বেশি গরমও ভালো না, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই এবার হচ্ছে তাপের পরিচালন, তাপের পরিচালনে কি বলছে, একটা উনুন নিয়েছো, উনুনের ওপর কিন্তু একটা ফ্লেম দেখতে পাচ্ছ, রাইট। এবার তাপের পরিচালন পদ্ধতিতে কি হয়, সাধারণত জল এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কিন্তু তাপের পরিচালন পদ্ধতিটা সংগঠিত হয়। কিভাবে সংগঠিত হয় দেখো, এখানে কিন্তু মনে রাখবা তাপের পরিচালন পদ্ধতিতে কিন্তু অণু পরমাণুর কিন্তু স্মরণ হচ্ছে, অর্থাৎ অণুকে পরমাণু কিন্তু এখন তাপ গ্রহণ করে উপরে যাচ্ছে, নিচে আসতেছে, অর্থাৎ তাদের কিন্তু নড়াচড়া হচ্ছে। কিন্তু পরিবহন পদ্ধতিতে কিন্তু অণু পরমাণুগুলো নড়াচড়া করে না, নিজের নিজের স্থানে কিন্তু ফিক্সড অবস্থায় থাকে, জাস্ট ভাইব্রেট করে, নিজের নিজের জায়গায় থেকে কিন্তু ভাইব্রেট করে। বাট এক্ষেত্রে অণু পরমাণুগুলো কিন্তু উষ্ণ অঞ্চল থেকে শীতল অঞ্চলে কিন্তু যাবে। প্রসেসটা কি হচ্ছে চলো দেখে নিই। পরিচালন পদ্ধতিতে একটা উনুন নেওয়া হয়েছে, তার উপর আগুন ধরানো হয়েছে, রাইট। এবার তার উপরে কি হচ্ছে, বায়ুস্তর আছে, তার উপরে ঠিক উপরে যে বায়ুস্তরটা আছে সেটা যখন তাপ গ্রহণ করছে তখন কি হচ্ছে, প্রসারিত হয়ে যাচ্ছে, তাপ গ্রহণ করে প্রসারিত হয়ে যাচ্ছে। তাপ গ্রহণ করে যদি প্রসারিত হয়ে যায় তাহলে কি হচ্ছে, তার ঘনত্বটা কমে যাচ্ছে। এবার আমরা জানি যার ঘনত্ব কম সে হালকা, তাহলে যে হালকা উষ্ণ বায়ুটা সেটা কি হচ্ছে, হালকা উষ্ণ বায়ুটা উনুনের উপর থেকে উপরে চলে আসতেছে, আর উপরে থাকা যে শীতল আর ভারী বায়ুটা সেটা নিচে আসতেছে। এবার একটা স্টেপ হলো, এবার শীতল ভারী বায়ুটা যখন নিচে আসলো তখন সে তাপ গ্রহণ করে আবার উত্তপ্ত হয়ে প্রসারিত হয়ে যাবে, প্রসারিত হয়ে গেলে ঘনত্ব কমে যাবে, সংকুচিত হয়ে গেলে ঘনত্ব বেড়ে যাবে, প্রসারিত হলে ঘনত্ব কমে যাবে, আবার ঘনত্ব কমে গেলে হালকা হয়ে যাবে, ফলে সেই উষ্ণ এবং হালকা বায়ু আবার উপরে যাবে, আবার উপর থেকে শীতল ভারী বায়ু নিচে আসবে। এভাবে চক্রাকারে এই প্রসেসটা চলে এবং এক্ষেত্রে কিন্তু অণু পরমাণুগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে তাদেরই কিন্তু এক্ষেত্রে স্মরণ হচ্ছে। এই হচ্ছে তাপের পরিচালন। দেখো তাপের পরিচালনে কিন্তু এখানে দুটো লাইন আন্ডারলাইন করে রাখবা, যে এই প্রক্রিয়ায় তাপের সঞ্চালনে কোনো বস্তু মাধ্যম ছাড়া সম্ভব নয়, 1 নম্বর সীমাবদ্ধতা, আর 2 নম্বর সীমাবদ্ধতা অভিকর্ষহীন স্থানে এটা কিন্তু সম্ভব নয়। এই পদ্ধতিতে তাপ কখনো উপর থেকে নিচের দিকে বা পাশের দিকে সঞ্চালিত হয় না, ঠিক আছে। তাপ সবসময় নিচ থেকে তাপ গ্রহণ করে উপর দিকে সঞ্চালিত হয়, ঠিক আছে। এখানে কিন্তু তাপ কিন্তু নিচ থেকে উপরের দিকে যায়। আর এই পদ্ধতিতে অভিকর্ষহীন স্থানে কিন্তু এই ঘটনা ঘটবে না, কারণ অভিকর্ষের জন্যই তো উপরের শীতল আর ভারী বাতাসটা নিচে আসতেছে, রাইট। নিচের তো উষ্ণ আর হালকা বাতাসটা উপরে চলে যাচ্ছে, কিন্তু অভিকর্ষের জন্য উপর থেকে শীতল আর ভারী বাতাসটা কি হচ্ছে, নিচে এসে পড়ছে। ওকে, তারপর দেখো কি বলছে, একটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে একই বিক্রিয়া করেছে, কোনো অসুবিধা নেই। দেখো জল তো তোমার স্বচ্ছ, জলকে তো আমরা দেখতে পাই না, আমরা কি করলাম, কিছু পরিমাণ বেগুনি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে দিলাম এবং নিচে বুনসেন বার্নার দিয়ে উত্তপ্ত করলাম। দেখবো যে নিচের যে উষ্ণ আর হালকা, যখন জলকে উত্তপ্ত করা হচ্ছে নিচে বুনসেন বার্নারের কাছে যে জলটা আছে সেটা খুব উত্তপ্ত হচ্ছে বা প্রসারিত হয়ে যাচ্ছে, রাইট। প্রসারিত হয়ে যাওয়ার ফলে হালকা আর উত্তপ্ত যে জলটা আছে সেটা কি হচ্ছে, উপরের দিকে উঠে যাচ্ছে হালকা করে, আর উপরে শীতল আর ভারী জলটা নিচে। তো চক্রাকারে কিন্তু এটা কিন্তু দেখা যাবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে যদি আমরা এটা সংগঠিত করি তাহলে কিন্তু চক্রাকারে কিন্তু এটা আমরা দেখতে পারবো। তো পরিচালন প্রসেসটা কিন্তু আমরা চক্রাকারে দেখতে পারবো। তো এটারই একটা এক্সাম্পল দিয়েছে 43 নম্বর পেজের নিচে। এবার কি বলছে, পরিচালন স্রোত কি জিনিস। পরিচালন স্রোত কাকে বলে দেখে নাও, এটা খুব ইম্পর্টেন্ট। তরল বা গ্যাসের গরম অংশের তুলনায় হালকা বলে উপরে উঠে যায় এবং ঠান্ডা এবং ভারী বলে নিচে নামে, এর ফলে তরল বা গ্যাসের মধ্যে চক্রাকারের স্রোত এর সৃষ্টিকে পরিচালন স্রোত বলে। তাহলে চক্রাকারে যে স্রোত সৃষ্টি হচ্ছে, অর্থাৎ ঘনত্ব কমে যাচ্ছে, অর্থাৎ হালকা আর গরম বায়ু উপরে যাচ্ছে আর উপরে শীতল আর ভারী বায়ু নিচে চলে আসতেছে, এই যে চক্রাকার, উপর নিচ থেকে উপর যাও, উপর থেকে নিচে আসে, আবার নিচ থেকে উপর যাও, উপর থেকে নিচে আসে,
এই যে চক্রাকারের যে প্রসেসটা চলছে এটাই আমরা বলি পরিচলন স্রোত করে, ঠিক আছে। তাহলে পরিচলন স্রোতটা আন্ডারলাইন করে নাও। এরপরে আমরা চলে আসতেছি বায়ু চলনে। মাঝখানে একটা এক্সপেরিমেন্ট দেওয়া আছে, ওটাই পরিচলন স্রোত কী করে নিচ থেকে উপরে যাচ্ছে, উপরে থেকে নিচে আসতেছে, একটা পরীক্ষা জাস্ট, আমি ওটাতে গেলাম না। এরপরে আমরা চলে আসতেছি ভেন্টিলেশনের ক্ষেত্রে বায়ু চলন। ভেন্টিলেশন ইম্পর্টেন্ট। তো ভেন্টিলেশনে কি বলতেছে দেখো, জিনিসটা পড়লে বুঝতে পারবে যে আমরা যখন ঘরের মধ্যে থাকি, তাহলে ঘরের মধ্যে যদি সব কিছু দরজা জানলা বন্ধ থাকে কিন্তু আমাদের সাফোকেশন হয়, ব্যাপারটা হয়। আর যদি উপরে ভেন্টিলেটারও না থাকে, উপরে দেখবা, আমার উপরে দেখতে পাচ্ছ উপরে একটা ভেন্টিলেটার আছে, দেখতে পাচ্ছ ভেন্টিলেটারটা, তো এটা কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? না হলে কিন্তু তাহলে কি হচ্ছে, উপরে আছে ভেন্টিলেটার। এবার প্রসেসটা শোনো। তুমি তো অক্সিজেন গ্যাস গ্রহণ করতেছো, বদলে কি তোমরা দিচ্ছ, তোমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছাড়ছো। এবার আমাদের শরীরের যে গ্যাসটা আমরা নাক দিয়ে ছাড়ছি, মুখ দিয়ে ছাড়ছি, সেটা হয় উষ্ণ এবং জলীয় বাষ্পপূর্ণ, এবং সেটা কি হচ্ছে, আমাদের কিন্তু শ্বাস গ্রহণে কিন্তু সাহায্য তো করে না, তাই এটাকে তো বের করতে হবে ঘর থেকে। তো এবার উষ্ণ বাতাসটা কি হয়, হালকা হয়। তো উষ্ণ এবং হালকা বাতাসটা কি হচ্ছে, তখন উপরের দিকে ওঠা শুরু করছে, উপর দিকে উঠে ভেন্টিলেটার দিয়ে কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। পাশে জানলা খোলা থাকলে জানলা দিয়ে শীতল আর ভারী বাতাসটা প্রবেশ করছে, আবার শ্বাস গ্রহণ করছি, শ্বাসটা ছাড়ছি, শ্বাসটা যেটা ছাড়বো সেটা জলীয় বাষ্পপূর্ণ আর গরম উষ্ণ জলীয় বাষ্পপূর্ণ বাতাস হালকা বলে আবার উপরের দিকে চলে যাচ্ছে, আবার ভেন্টিলেটার দিয়ে চলে যাচ্ছে, আবার এই দিক দিয়ে আসতেছে। এই যে ক্রমাগত এই প্রসেসটা চলতেছে, এটাকে আমরা বলতেছি বায়ুচলন বা ভেন্টিলেশন। আরেকটা এখানে খুব ইম্পর্টেন্ট কথা বলেছে যে শীতকালে অনেকে দেখবা ঠাকুমারা দরজা জানলা বন্ধ করে উনুন বা ঘরে হ্যারিকেন জালে কিন্তু শুয়ে পড়ে। তো এটা কিন্তু খুব খারাপ, কারণ জ্বলছে মানে ওখানে কিন্তু থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস জ্বলনের জন্য দায়ী অক্সিজেন। তাহলে ঘরের মধ্যে থাকা যে অক্সিজেন গ্যাসটা সেটার সাহায্যে ওটা জ্বলছে, তাহলে ঘরের যে অক্সিজেন গ্যাসটা সেটা তো ধীরে ধীরে কমতেছেই, প্লাস কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড ইত্যাদি ক্ষতিকারক গ্যাসও কিন্তু উৎপন্ন হচ্ছে। সেটা আমাদের নাকের মাধ্যমে যাচ্ছে এবং আমাদের শরীরে ক্ষতি করে দিচ্ছে। একটা সময় এত সাফোকেশন শুরু হয় যে ঘুমের ঘরে কিন্তু মারা যায়। এই কেসটা হয়। তো এটা সব এই জায়গাটাতে প্যারাতে আছে, বায়ুচলনের ওই প্যারাটাই দুটো কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, পড়তে হবে। এবার নেক্সট আমরা পদ্ধতি বলতেছি বিকিরণ, ঠিক আছে। বিকিরণ কি, এখানে কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। যেমন সূর্য থেকে যে তাপ শক্তি আসতেছে পৃথিবীতে, মাঝখানে কি কোনো মাধ্যম আছে? কোনো মাধ্যমের সাহায্য ছাড়াই কিন্তু তাপ শক্তি ওখান থেকে এখানে আসতেছে, ঠিক আছে। তো এখানে তাপ শক্তি কি করে আসতেছে, এখানে একটা এক্সাম্পল দিয়েছে, একটা মোমবাতি জ্বালিয়েছে, মোমবাতি জ্বালিয়ে মোমবাতির শিখাটা উপরে রাখলে তাপ পাবো, কারণ ওটা পরিচলন পদ্ধতিতে আমরা তাপ পাচ্ছি, ঠিক আছে, কারণ তাপটা গ্রহণ করে বায়ুটা উপরের দিকে আসতেছে, ঠিক আছে। কিন্তু আমরা ওখানে না রেখে থার্মোমিটারটাকে শিখার নিচে, যেখানে জ্বলন্ত শিখাটা দেখো ছবিটা, জ্বলন্ত যে শিখাটা তার নিচে কিন্তু থার্মোমিটারটাকে রেখেছে। ফলে থার্মোমিটারটা কি করতেছে, তার উষ্ণতা কিন্তু ধীরে ধীরে বাড়তেছে। এবার কোশ্চেন হলো যে তার উষ্ণতাটা বাড়তেছে কেন? কারণ এখানে তো পরিচলন পদ্ধতিতে তো তাপ গ্রহণ করছে না। পরিচলন পদ্ধতিতে তাপ গ্রহণ করতে হলে শিখাটার উপরে রাখতে হতো, কিন্তু শিখাটার নিচে আছে। তাহলে এখানে কোন পদ্ধতিতে তাপ হচ্ছে, তাই আমরা পড়বো যে এটা হচ্ছে বিকিরণ পদ্ধতির মাধ্যমে কিন্তু তাপ এক্ষেত্রে সঞ্চালিত হয়েছে, ঠিক আছে। তাহলে বিকিরণ পদ্ধতিতে, তারপর দেখো একটা কাঠ পুড়ে আছে, পরের পেজে 45 নম্বর পেজে দেখো কাঠ পুড়িয়েছে, আগুন। এবার এই আগুন থেকে যে তাপটা সেটা কিন্তু উপরের দিকে যাচ্ছে পরিচলন পদ্ধতি, তাই উপরে রাখলে কিন্তু সব থেকে বেশি তাপ অনুভব করবা, ঠিক আছে। কিন্তু তুমি যদি সাইডে রাখো তাহলে তাপটা কিন্তু সাইডেও আসতেছে। এই সাইডে যে তাপটা আসতেছে সেটা কিন্তু বিকিরণ পদ্ধতি, অর্থাৎ কোনো যদি তাপের উৎস থাকে সেখান থেকে কিন্তু তাপ শক্তি চারিদিকে ছড়িয়ে পড়ে। মাধ্যম থাকুক আর চাই না থাকুক, সেই তাপটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে, পাশে আগে পিছে উপর নিচে সব জায়গায়। কিন্তু সেক্ষেত্রে কিন্তু মাধ্যমের কণাগুলো না উত্তপ্ত হয়, মাধ্যমকে কখনো উত্তপ্ত করবে না বা মাধ্যমের কোনো প্রয়োজনীয় হবে না। এগুলো কিন্তু তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ হিসাবে কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে। আমরা জানি যে এই ক্ষেত্রে তাপ কিন্তু একটা ইনফ্রারেড রে হিসাবে কিন্তু কাজ করছে। ওকে, তো এখানে বিকিরণ কি বলছে দেখো, বিকিরণের সংজ্ঞা দিয়েছে যে প্রক্রিয়ায় তাপ উষ্ণ বস্তু থেকে অপেক্ষাকৃত কম উষ্ণ পরিমণ্ডলে ছড়িয়ে পড়ে এবং ছড়িয়ে পড়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, তাকে বলা হচ্ছে বিকিরণ। কোনো মাধ্যমের সাহায্য ছাড়াই কিন্তু ছড়িয়ে পড়ছে। এবার দেখো থার্মোফ্লাক্স বলছে, থার্মোফ্লাক্স কি আবিষ্কার করেছিল? জেমস ডিওয়ার। তো জেমস ডিওয়ারের তৈরি যে থার্মোফ্লাক্সটা সেটা সম্পর্কে একটা আলোচনা করেছে। দেখো জেমস ডিওয়ারের থার্মোফ্লাক্সে কী কী আছে, কিভাবে আমরা তাপটাও ভেতরে ফ্লাক্স কি, ভেতরে যদি গরম জল প্রবেশ করে তাহলে চিরকাল তো না, বেশিক্ষণ অনেকক্ষণ ধরে গরম জলটা গরমই থাকবে, আর ঠান্ডা জল প্রবেশ করলে অনেকক্ষণ ধরে ঠান্ডা জল ঠান্ডাই থাকবে। তো এর পিছনে কারণটা কি? মেইনলি কারণ হলো হচ্ছে যাতে গরম জল যদি আমরা প্রবেশ করি সেই তাপটা যাতে পরিবহন, পরিচলন, বিকিরণ কোনো পদ্ধতিতেই জানে
কোনো পদ্ধতিতে যেন ফ্লাস্কের ভেতর থেকে বাইরে না যেতে পারে। যদি ভেতর থেকে বাইরে চলে যেতে পারে তাহলে ধীরে ধীরে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তাই কম দামি ফ্লাস্কে কিন্তু গরম জল বেশিক্ষণ থাকবে না, আবার দামি ফ্লাস্কে কিন্তু গরম জলটা অনেকক্ষণ ধরে গরম থাকবে, কারণ এমনভাবে তৈরি করা হয় যাতে পরিবহন, পরিচলন, বিকিরণ তিনটা পদ্ধতিকে কিন্তু আটকে দিতে পারে। তো আটকে দেওয়ার পিছনে কী কী প্রসেস, প্রথমে চলে আসছে গঠন। ছবি প্র্যাকটিস করবা। দেখো 3 মার্কসের কোশ্চেনে ছবি আর গঠন দিতে পারে বা ছবি আর কার্যনীতি দিতে পারে, যে কোনো একটা দিতে পারে, সবও দিতে পারে। ঠিক আছে, সব দেওয়ার সম্ভাবনা কম, কারণ হার্ডলি 3 থেকে 2 মার্কসের কোশ্চেন হয়, তো সব দেওয়ার সম্ভাবনা নেই। তো ছবিটা আর গঠনটা বা ছবিটা কার্যনীতিটা রেডি করবা, আলটিমেটলি সবই পড়তে হবে। ঠিক আছে, গঠন কি বলছে, এই দুই দেওয়াল বিশিষ্ট একটি কাচের পাত্র, ঠিক আছে, ভেতরের দেওয়ালে বাইরের তলে বা বাইরের দেওয়ালে ভেতরের তলে রূপার প্রলেপ দেওয়া থাকে। ঠিক আছে, দেখো দুটো কাচের তল আছে। ঠিক আছে, এখানে যদি তোমরা একটু দেখো তাহলে দেখতে পাচ্ছ দুটো কাচের স্তর আছে, একটা এইটা একটা কাচের স্তর আর একটা তারপরে একটা কাচের স্তর আছে, এই যে এটা দুটো কাচের স্তরের মাঝখানে কিন্তু ফাঁকা আছে, দেখতে পাচ্ছ। এবং ভেতরের যে দেওয়ালটা তার বাইরের স্তরে আর বাইরের যে দেওয়ালটা তার ভেতরের স্তরে কিন্তু, অর্থাৎ এই স্তরে সিলভারের কোটিং দেওয়া আছে, এই স্তরে কিন্তু সিলভারের কোটিং অর্থাৎ রূপোর প্রলেপ কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, দেওয়ালগুলির মাঝখানে যতদূর সম্ভব কম ভরের বায়ু রাখা হয়। প্লাস্টিকের মুখে একটি কুপরিবাহী পদার্থ যেমন কর্ক বা পলিথিনের কিন্তু একটা ঢাকনা দেওয়া থাকে, যাতে কুপরিবাহী পদার্থ যাতে তাপ পরিবাহিত না হতে পারে, পরিবহন, পরিচালন, বিকিরণ, হোয়াট এভার। ঠিক আছে, তাপ যাতে বেরোতে না পারে, তাই কুপরিবাহী পদার্থে কিন্তু ঢাকনা দেওয়া আছে। ঠিক আছে, দেওয়াল দুটি মাঝখানে যতদূর সম্ভব কম ভরের বায়ু রাখা হয়। প্লাস্টিক মুখ এবং কুপরিবাহী পদার্থ সিপি বন্ধ করা হয় যাতে সহজে না ভাঙে, তার জন্য পাত্রটিকে স্প্রিংয়ের উপর বসিয়ে রাখা হয়, একটি ধাতব বা প্লাস্টিকের পাত্রের মধ্যে রাখা। দেখো নিচে কিন্তু একটা স্প্রিং আছে, দেখতে পাচ্ছ, স্প্রিং, যাতে উপর থেকে পড়লে স্প্রিংয়ের জন্য কি হচ্ছে, স্প্রিংটা কিন্তু যতটা ধাক্কা খাবে সেটা অ্যাবজর্ব করে নেবে, তার জন্য ভেতরে যে কাঁচটা আছে সেটা ভাঙবে না, তো ভেতরে একটা স্প্রিংয়ের ব্যবস্থা আছে। আর গাটা প্লাস্টিকের বা কোনো অন্তরক পদার্থ, অন্তরক বলতে তাপের কুপরিবাহী পদার্থের কথা বলছি, তাপের কুপরিবাহী পদার্থ দিয়ে বডিটা তৈরি করা হয়, কারণ যাতে তাপ না বেরোতে পারে, তাপের কুপরিবাহী পদার্থ দিয়ে বডিটা তৈরি করা হয়। আর পাত্র, এই পাত্র আর সব থেকে বাইরের যে কাচের যে দেওয়ালটা আছে তাদের মাঝখানে কিন্তু কী কী থাকে, ফেল্ট, তুলো, গ্লাসোল, এগুলো হচ্ছে সব কুপরিবাহী পদার্থ দিয়ে পুরোপুরি আটকে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এটা হলো হচ্ছে বাইরের কাচের স্তর, আর এটা হলো হচ্ছে একদম বাইরের দেওয়াল যেটা প্লাস্টিকের তৈরি, তার মাঝখানে ডট 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 দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু তাপের কুপরিবাহী পদার্থ হিসেবে ফেল্ট, তুলা, গ্লাসউল এগুলো কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার কার্যনীতি কি বলছে, পাত্রের কাছে কাচ তাপের কুপরিবাহী, পাত্রটি খোলা মুখের ছিপিও তাপের কুপরিবাহী, সব তাপের কুপরিবাহী, ভালো কথা। পাত্রটিকে কাচ দিয়ে তৈরি অংশটির চারপাশে কুপরিবাহী পদার্থ দিয়ে ঘেরা, ফলে পরিবহনের সাহায্যে তাপ সঞ্চালনে ব্যাহত হয়। তাহলে চারিদিকে কুপরিবাহী পদার্থ দিয়ে তো ঘেরা আছে, তাহলে কি হচ্ছে, পরিবহন পদ্ধতি, তাপের কুপরিবাহী পদার্থ, অর্থাৎ এগুলো সব তো সলিড মেটেরিয়াল, তাই না, তাপের কুপরিবাহী পদার্থ প্লাস সলিড মেটেরিয়াল, তাই এদের মাধ্যমে তো তাপ এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারতেছে না। তারপর কি বলছে, আবার দুই দেওয়ালের মাঝখানে প্রায় বায়ুশূন্য থাকায় পরিবহন পরিচালন পদ্ধতিতে পাত্রটি বাইরে তাপ ভেতরে বা ভেতরের তাপ বাইরে যেতে পারছে না। পরিচালন পদ্ধতির জন্য বায়ু দরকার, তো প্রায় বায়ুশূন্য, তাই জন্য ওখানে পরিচালন পদ্ধতি হচ্ছে না। আর পরিবহন পদ্ধতিও হচ্ছে না, কারণ বায়ুশূন্য, আর যদি সামান্য বায়ু থাকে তো বায়ু তো আমরা জানি তাপের কুপরিবাহী, তো তার মাধ্যমে তো তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছে না। বিকিরণ প্রক্রিয়া বাইরে থেকে তাপ ভেতরে প্রবেশ করার সময় প্রথমে দেওয়াল দ্বারা প্রতিফলিত হয়ে ফিরে যায়, আর ভেতর থেকে বাইরে যাবার সময় দুই দেওয়ালে চকচকে পৃষ্ঠের জন্য পাত্রের ভেতরে থেকে তাপ প্রতিফলিত হয়ে পাত্রের মধ্যেই ফিরে আসে। তাহলে বাইরে থেকে যদি আসতে চায় তাও পারবে না, ভেতর থেকে যদি তাপ বিকিরণ পদ্ধতিতে ছাড়ে তাহলে কি হচ্ছে, এই ধরো এটা ভেতরে কাচের তল, এটা বাইরের কাচের তল, দুখানে তো সিলভারের প্রলেপ আছে। সিলভারের প্রলেপ মানে কি, এখান থেকে তাপ এসে পড়তেছে, কারণ তাপ হচ্ছে এক প্রকারের তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ইনফ্রারেড রে, তাহলে তাপ এসে এখানে পড়তেছে আবার প্রতিফলিত হয়ে আবার ফিরে যাচ্ছে, তাপ এসে পড়তেছে প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে। এই কাচের স্তরের তো বাইরে যেতে পারতেছে না, কারণ এখানে সিলভারের কোটিং দেওয়া আছে। ঠিক আছে, ভেতরে থেকে বাইরে যাওয়ার সময় দুই দেওয়ালে চকচকা পৃষ্ঠের জন্য পাত্রের ভেতর থেকে তাপ প্রতিফলিত হয়ে পাত্রের মধ্যে ফিরে আসে, তারপর বিকিরণে অনেক কম হয়। এখানে তাপের এই আচরণে আলোর প্রতিফলনের ধর্মের মতো, এখানে তাপের যে আচরণ সেটা আলোর প্রতিফলনের ধর্মের মতো, এভাবে তাপ সঞ্চালনের সমস্ত প্রক্রিয়ায় ব্যাহত হয়। তাই এইভাবে প্রত্যেকটা প্রক্রিয়ায় ব্যাহত হচ্ছে, ফলে অনেকক্ষণ ধরে ফ্লাস্কে শীতল বস্তু শীতল এবং উষ্ণ বস্তু উষ্ণ থাকছে। এই জন্য ফ্লাস্কে কিন্তু শীতল বস্তু কিন্তু অনেকক্ষণ ধরে শীতল থাকতেছে, আর উষ্ণ বস্তু অনেকক্ষণ ধরে উষ্ণ থাকছে। তাহলে এটা থাকলো থার্মোপ্লাস। এই করে আমাদের তাপের এই পার্টটা শেষ হলো, এর পরের দিন তাপের অঙ্ক করানো হবে।